বিয়ের 7 মাসের মাথায় এসে তালাকনামায় সাইন করতে গিয়ে একবার রাহাতের নির্লিপ্ত চোয়াল দেখে নিল উর্মি। রাত একটিবারও তার দিকে চোখ ফিরিয়ে তাকালো না। বেশিক্ষণ সময় নিল না উর্মি, পরপরই কলম চালিয়ে নিজের নামটি গুটি গুটি অক্ষরে লিখে ফেলল। অতঃপর রাহাতও সাইন করে দিল। ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চোখের পাতা বন্ধ করে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেল উর্মি। এটা যে হওয়ারই ছিল। 2 মাস আগে ছাদ থেকে পড়ে হাত পায়ের হাড় ভেঙে গিয়েছে। চোখের উপর দিকের হাড় ভেঙে, সামনের পাটির দাঁত ভেঙে চেহারার বিকৃতি হয়ে গেছে তার। আগে সেই রূপ লাবণ্য আর নেই। হাসপাতালে থাকাকালীনই উর্মি শুনতে পেল তাকে আর শ্বশুরবাড়ি নেওয়া হবে না, রাহাতকে আবারও বিয়ে করানো হবে। এমন অচল মেয়ে সংসারে নিয়ে কী লাভ? না সংসারের কাজ সামলাতে পারবে, আর না স্বামীকে সুখী করতে পারবে। শাশুড়ি মুখের উপর বলে দিলেন তারা ডিভোর্সের ব্যবস্থা করবেন। হাসপাতাল থেকে রিলিজ করার পরই বাপের বাড়িতে ঠাঁই হলো তার। শ্বশুরবাড়ি থেকে হাসপাতালের খরচ বহন করতে চাইলেও উর্মির বাবা দিলেন না। মেয়ের যেহেতু শ্বশুরবাড়ি আর ঠাঁই হবে না, তবে তাদের টাকা নেওয়ার প্রয়োজন মনে করলেন না। বাবা তার সুস্থ হওয়ার পর শ্বশুরবাড়ি যাওয়ার কথা বললেও তার শাশুড়ি বললেন, আপনি এত নিশ্চিত কিভাবে যে উর্মি সুস্থ হবে, আগের মতন চলতে পারবে? ডাক্তার কি বলেছে শোনেননি? সুস্থ হলেও রিস্ক থেকেই যাবে, সংসারের কাজকর্ম করতে পারবে না, পাছে যদি আবারও হাড়ের জোড়া ছুটে যায়। উর্মি বোঝে সব কিছু বাহানা মাত্র। সকলের মাথা ব্যথা তার চেহারা বিকৃত হওয়া নিয়ে। চেহারায় যে সৌন্দর্য ছিল সেটার কখনোই ফিরে পাওয়া যাবে না। অপরূপ সৌন্দর্যে মোহিত হয়েও শ্বশুরবাড়ির লোকজন তাকে এই বাড়ির বউ করে এনেছে। বিয়ের প্রথম রাতেই স্বামী গভীরতম স্বরে প্রকাশ করেছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার ঘরে। আকাশের চাঁদে কলঙ্ক থাকলেও আমার চাঁদে কলঙ্ক নেই। সেদিন রাহাতের কথাগুলো সত্যিই ধরে নিয়েছিল উর্মি। আজ নিজেকে ভুল প্রমাণিত করলো। 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। নিজের সব হারানোর সাথে সাথে বাচ্চাটিকেও হারালো। অসহায় বাবা মা আর ভাইয়ের ঘাড়ে তখন উর্মি। মা বাবার আহাজারি, চারিদিকের মানুষ দেখতে এসে কিছু নামমাত্র সমবেদনা, আফসোস, সব মিলিয়ে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না তার। রাতের আধারে যখন সবাই মিলিয়ে যেত, চোখের জল তখন ধরা দিত। 2 মাস না করাতেই ডিভোর্সের বন্দোবস্ত হয়ে গেল। আর আজ সেই মিথ্যে সম্পর্কের ইতি টানা হলো। শাশুড়িমা উর্মির হাতে একটি খাম ধরি দিয়ে বললেন, তোমার মোহরানার টাকা। উর্মি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল খামটির দিকে। শেষবারেও রাহাত কথা বলল না। বাবা মায়ের সাহায্যে বাড়ি পৌঁছালো। আয়নার সামনে বসলো সে। ঘুরে ফিরে নিজের ঝুলে পড়া কুৎসিত চেহারা দেখে হাসলো। শব্দ করেই হাসলো। হাসতে গিয়ে একসময় চিৎকার করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে বাবা মা দৌড়িয়ে এলেন। উর্মি আগেই দরজা বন্ধ করে দিল, যার ফলে কেউ তার কাছাকাছি আসার সুযোগ পেল না। বিকেলের দিকে বাসায় ফিরল উষা। ক্লাসের পর কিছু নোট কালেক্ট করতে গিয়ে দেরি হলো। পুরো বাড়ি শুনশান নীরব, চারিদিকে শুধু শূন্যতা। আজ যে বড় আপুর ডিভোর্স হয়েছে সে জানতো, সেই হিসাবে বাড়ির পরিবেশ এমন থাকারই কথা। ব্যাগ রেখে গোসল সেরে নিল সে। হতবার উর্মির ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দরজা ভেতর থেকে বন্ধ। কয়েকবার টোকা দেওয়ার পরেই হুট করে দরজা খুলে গেল। দরজা খুলে খুঁড়িয়ে খাটে গিয়ে বসে পড়ল উর্মি। উষা নিমেষহীন তাকিয়ে রইল বোনের দিকে। তার যতটা না কষ্ট হচ্ছে তার চেয়ে দ্বিগুণ রাগ হচ্ছে। আরও একবার পুরুষ জাতির উপর ঘৃণা হলো তার। ছোট থেকে সেই পুরুষ সঙ্গ এড়িয়ে চলে। সে বুঝতে পারে না পুরুষ জাতটাই খারাপ, নাকি খারাপ পুরুষগুলোই তার সামনে এসে বারবার ধরা দেয়। নিজের ভাই পর্যন্ত তার চোখে একজন নিকৃষ্ট লোক। স্ত্রীকে সম্মান দিতে জানে না, তার ভালো লাগা খারাপ লাগার দিকে লক্ষ্য রাখে না, অথচ নিজের চাহিদা ঠিকই মেটাতে জানে। অসুস্থ হলেও বিন্দুমাত্র ছাড় দেয় না স্ত্রীকে। আজ রাহাতও তার চোখে নিকৃষ্টদের কাতারে নাম লিখিয়েছে। বাহ্যিক সৌন্দর্য কি সব? উষা ভেবে পায় না ভালোবাসাটা কোথায়। উষাকে কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে উর্মি নিজে থেকে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? কিছু বলার পূর্বে উষার দৃষ্টি পড়ল উর্মির ফোনের স্ক্রিনে। বারবার ফোন আসা সাইলেন্ট ফোনের আলো দৃশ্যমান। স্ক্রিনে একটা নামই স্পষ্ট দেখাচ্ছে, শামীম, রাহাতের ভাই। উষা ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে সালাম দিতেই উষা প্রশ্ন ছুড়ল, কে চাই?
শামীম একটু বিব্রত হলো, ভেবেছিল ভাবি ফোন ধরেছে। উষা আবার প্রশ্ন করলো, কি চাই আপনার? কেন ফোন করেছেন? শামীম ধীরে সুস্থে শান্ত স্বরে বলল, ভাবি কেমন আছে? তাচ্ছিল্য হাসলো উষা, তীব্র ক্ষোভ প্রকাশ করেই বলল, জুতা মেরে গরুদান করা হচ্ছে, আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়ে এখন তার ভালো চাওয়া হচ্ছে, তাই না? সব কটা অমানুষের দল। শামীমের রাগ হলেও প্রকাশ করলো না। উষা ঠিকই বলেছে, কোনো মানুষের দ্বারা এতটা অমানবিক কাজ সম্ভব নয়। উর্মি ফোন কেড়ে নিয়ে শামীমকে বলল, সরি ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, ওর মাথা ঠিক নেই। ঠিক আছে ভাবি, এত হাইপার হওয়ার কিছু হয়নি। উষা ভুল কিছুই বলেনি। ও ঠিক বলেনি, ছোট মানুষ সঠিক, ভুলের কি বোঝে? তখনই উষার উচ্চ স্বর শোনা গেল, তোমার সাথে যখন ঠিকটাই হয়েছে তখন কেঁদে কেটে চোখে মুখের এই অবস্থা করেছো কেন? উর্মি করুণ চোখে তাকালো। শামীম কিছুক্ষণ চুপ থেকে লাইন কেটে দিল। সবার কথা যেমন তেমন, ভাইয়ার ব্যাপারটা সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। ভাবির প্রতি তার তীব্র ভালোবাসার কথা কাজে বোঝা যেত। সে কিভাবে ভাবির সাথে এত বড় অন্যায় করতে পারলো? শামীম অসুস্থতার পর থেকেই উর্মির খোঁজ খবর রাখত। এখনও তার ব্যতিক্রম নয়, উর্মির খোঁজ খবর নিতেই ফোন করা। কিন্তু মাঝখান থেকে তেজে মেয়েটার হাতেই ফোন পড়তে হলো। শামীম উষাকে পছন্দ করলেও উষাকে এক প্রকার পুরুষ বিদেশী বলা চলে। রাহাতের বিয়ের পর তাদের দুজনের বিয়ের কথা উঠলেও উষা সবার মুখের উপরেই না করে দেয়। শামীম অবশ্য জোরাজোরি করেনি এ ব্যাপারে। সপ্তাহখানেক পরেই ঘরোয়াভাবে রাহাতের দ্বিতীয় বিয়ের কার্যক্রম শেষ হয়। রাতে বিয়ের কথা শুনে পুরো রাত চোখের জলে কাটিয়েছে উর্মি। পাশে ঘুমের ভান ধরে পড়ে থাকা উষা সবই টের পেল। সকাল হতেই নিজের কাজে নেমে পড়ল। বোনের কষ্ট সে আর নিতে পারছে না। শামীমের নম্বর তুলে তাকে কল দিল। কয়েক মাস আগে যে বিয়ে হওয়ার কথা হয়েও হয়নি, এবার সেটা হবে। উষার নম্বর থেকে কল আসায় অনেকটা অবাক হলো শামীম। নিজের বিস্ময় ভাব বজায় রেখে রিসিভ করলো সে। উষা সরাসরি প্রশ্ন করলো, আপনি কি আমায় বিয়ে করতে চান? শামীম যেন আরেকটু আশ্চর্য হলো, বলল, বুঝলাম না। ঘুরিয়ে পেঁচিয়ে তো কিছু বলিনি। আপনি আমায় পছন্দ করেন, বিয়েও করতে চেয়েছিলেন পারিবারিকভাবে, তখন আমার কারণেই বিয়েটা হয়নি। আমি এখন আপনাকে বিয়ে করতে ইচ্ছুক। আপনি ভেবে জানান আমায়, পরবর্তীতে আর এই সুযোগ পাবেন না। শামীম চুপ থেকে বলল, তুমি সময় নাও, মাথা ঠান্ডা রেখো। জেদের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না যার জন্য তোমাকে পস্তাতে হয়। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। দেখো, আমরা এখন এমন সিচুয়েশনে আছি যেখানে কারো পরিবারই সম্মতি দেবে না। রাগে মাথা ফেটে যাচ্ছে উষার। তেজি গলায় বলল, আপনি আমায় চান কি চান না সেটা বলুন। বাকি রইল পরিবার। আপনার পরিবারকে মানানোর দায়িত্ব আপনার। আমার পরিবার আমি দেখে নিব। স্বামী উষাকে চাই, কথা সত্যি, কিন্তু সে এটা খুব করে বুঝতে পারছে উষা কেন তাদের বাড়িতে বউ হতে চায়। যে মেয়ে কয়েক মাস আগে এতগুলো মানুষ বুঝিয়েও রাজি করাতে পারলো না, সে এখন নিজের ইচ্ছেতে বিয়ে করতে চাইছে, যেখানে দুপাড়ির মধ্যে এখন রেশারেশি সম্পর্ক। শামীম বলল, আমি দেখছি কি করা যায়। আমি এত সব বুঝি না। বিয়ে করবেন কি না স্পষ্ট করে বলুন, নয়তো আমি অন্য ব্যবস্থা নিব। দেখো উষা, মাথা গরম করো না। আমার মাথা একদম ঠান্ডা আছে। বিয়ে করবেন না, ভালো কথা। আমি রাখছি। কি করবে তুমি এখন? কোনো উল্টাপাল্টা কাজ করবে না বলে দিলাম। বিয়েটা করে ফেললে তো আর আমি কিছুই করছি না। শামীম দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি বাবা মাকে রাজি করাচ্ছি। উষাকে নিজের করে পাওয়ার লোভে শামীম একটু স্বার্থপর হলো। ফোন ডেকে হাসলো উষা, চোখে তীব্র ক্ষোভ। তার বোনকে কষ্ট দেওয়ার ফল ও বাড়ির প্রতিটা মানুষ পাবে। রাহাত কিভাবে নতুন বউ নিয়ে সুখে সংসার করে সেটাও দেখে নেবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা হোক ভালোবাসা, রাগ, অভিমান, জেদ। উষা অতিরিক্ত রাগ আর জেদের বসে এমন একটি সিদ্ধান্ত নিয়ে নিল যা দুটো পরিবারের কেউই মানবে না। বাড়িতে উষার কথা বলতে সবাই বিস্ফোরিত নয়নে তাকালো, যেন শামীম খুব বড় অন্যায় করে ফেলেছে।
সত্যি বলতে শামীম নিজেও এখন চায় এই মানুষগুলো শিক্ষা নিক, প্রয়োজনে উষাকে সে সাপোর্ট দেবে। কেউ রাজি না হলেও বাবাকে ঠিকই রাজি করে নিল সে। যদি তিনি বর্তমান পরিস্থিতি ভেবে প্রথমে নাকচ করেছিল, এদিকে উষার সিদ্ধান্ত শুনে উর্মি মনে ভয়ের আশঙ্কা হলো। বাবা তার উপর চেঁচামেচি করলেও মা সোজা থাপ্পড় মেরে বসলেন। উষা বেহার মতন জেদ ধরেই বলল, বিয়ে করতে হলে আমি শামীমকেই করব, নয়তো এই জীবনে আমার বিয়ের নাম মুখে নেয়া ভুলে যাব। মেয়ে এতটা নির্লজ্জ ব্যবহার কখনোই করেনি। আজ যেন মুস্তাফা সাহেবের লজ্জায় নাক কান কাটা যাচ্ছে। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ জড়ো হলো। বাধ্য হয়ে তিনি মেয়েকে ঘরে আটকে রাখলেন। বাইরে থেকে মা বলে দিলেন। উষা কিভাবে শক্ত গলায় বলে দিল। সন্ধ্যার পরই শামীম তার বাবাকে নিয়ে এই বাড়িতে আসে। সকলেই আনোয়ার হোসেনের উপস্থিতি অবাক হন। শামীমের বাবা উর্মির মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা তোমার সর্বনাশ করে এই মুখে আজ ভালো থাকার কথা বলতে পারছি না মা। উর্মি বলল, বাবা, আপনার কোনো দোষ নেই। যার রাখার কথা সেই রাখলো না, আপনাদের এখানে কী বা করার আছে? তাহলে আমার কথাটা শোনো, উষা মা যা করছে করতে দাও। ওই বাড়ির মানুষগুলোর শিক্ষা হওয়া উচিত, বোঝা উচিত বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। আনোয়ার সাহেব উষার বাবা মাকে বোঝালেন। ওনাদের সামনেও মেয়ের নির্লজ্জতার মোস্তফা সাহেব রুষ্টচিত্তে মত দিলেন। উষা চাইলে একা গিয়ে বিয়ে করে নিতে পারত। সে চাই বাবা মা থাকুক তার বিয়েতে। বিয়ে পড়িয়ে ঈশার নামাজের পর বউ নিয়ে বাড়ি ফিরতেই শামীমের মা উষাকে দেখে জ্ঞান হারালেন। উষা মৃদু হেসে বিড়বিড় করে বলল, কলিং বেলের শব্দে নাসিমা বেগমকে এসেছে দেখতে দরজা খুলে দিলেন। দরজা খুলেই তিনি চমকে গেলেন। আনোয়ারা হোসেনের পাশেই শামীমের হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে উষা। এতক্ষণ পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও নাসিমা বেগমকে দেখেই ঝটপট শামীমের হাত আগড়ে ধরে। নাসিমা বেগম সরাসরি আনোয়ারা হোসেনকে প্রশ্ন করেন, এই মেয়ে তোমাদের সাথে কেন? আনোয়ারা হোসেন জবাব দিলেন, উষাকে শামীম বিয়ে করে নিয়েছে। নাসিমা বেগম আবারও যেন থমকালেন। দুনিয়াটা কেমন ঘুরে উঠল তার। তিনি চেঁচানোর সুরে বলে উঠলেন, আমার কথার অবাধ্য হয়ে তোমার বাবা ছেলে ওদের জালে পা দিয়েছো। এই মেয়ে কেন এসেছে বুঝতে পারছো না? আমার সংসারটা তছনছ করতেই এসেছে। এক্ষুনি এই মেয়েকে বিদায় করো। যা বলার আনোয়ারা হোসেন বললেন। শামীম বাবার হর্ষায় চুপচাপ দাঁড়িয়ে রইল। আনোয়ারা হোসেন ঠান্ডা মাথায় জবাব দিলেন, তুমি নিজেই তো একসময় চেয়েছিলে উষা যেন তোমার ছোট ছেলের বউ হয়, তাহলে এখন তাকে দিয়ে আসার কথা উঠছে কেন? সেটা অতীত ছিল, বর্তমান ভিন্ন। শাশুড়ের ভিতরকার ভয় ডর বুঝতে পেরে মৃদু হাসল উষা। শান্তভাবে বলে উঠল, ছেলে বাড়ি বয়ে গিয়ে আমাকে বিয়ে করে এনেছে। কোনো কারণ ছাড়া বিদায় করতে চাইলে যে হাজত বাস হবে। আর ছেলেকে পরামর্শদাতা হিসেবে আপনিও হাজত ঘুরে আসবেন। তারপর বসে বসে মা ছেলের মাথায় আর ছেলে মায়ের মাথার উকুন বেছে দিতে দিতে গল্প করবেন। ব্যাপারটা মন্দ না। নাসিমা বেগমের চিৎকার চেঁচামেচিতে বাড়ির সূত্র সবাই এসে উপস্থিত হয়েছে। উষা ঘরে পা রাখতেই নাসিমা বেগম জ্ঞান হারালেন। অভিনয়ে নাকি সত্যি জ্ঞান হারালেন বোঝা গেল না। রাহাতে নতুন বউ সহ তার জ্ঞান ফেরাতে সবাই ব্যস্ত হয়ে পড়ল। জ্ঞান ফিরতে তার আহাজারি শুরু হলো। আমার সংসারে কাল নাগিন ঢুকেছে, আমার ছেলেকেও বশ করে নিয়েছে। উষা নিশ্চুপ দেখে গেল নাসিমা বেগমের নিখুঁত অভিনয়। এমন আহাজারি করার কথা তার মায়ের, ক্ষতিটা তাদের হয়েছে, অথচ তিনি কি সুন্দর হাপুস নয়নে কেঁদে যাচ্ছেন। দুনিয়া বড্ড নিষ্ঠুর। পৃথিবীর মানুষের চেয়ে যদি ভয়ঙ্কর কোনো প্রাণী থেকে থাকে তবে সেটা একমাত্র মানুষই হয়। রাহাতের স্ত্রী লিলি বারবার আর চোখে পর্যবেক্ষণ করছে উষাকে। তার মনে হয়তো প্রশ্ন জেগেছে, কে এই মেয়ে, এইসব হচ্ছেটাই বা কি। তার কৌতূহলী চোখজোড়া কৌতূহল মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে উষা খানিক হেসে বলল,